পিএইচডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যারা ভ্যালু অ্যাডিশন কোর্স পরিবেশবিদ্যা রয়েছে, সেই পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, তার উপরে পরীক্ষায় আসার উপযুক্ত আমি এমসিকিউ ও তার ব্যাখ্যা নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এজি ট্যান্সলে, অর্থাৎ ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেছে কত খ্রিস্টাব্দে? 1935 সালে। দেখো, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে ট্যান্সলে ঠিক কি বলেছে। তিনি বলেছেন কোনো নির্দিষ্ট এলাকার সজীব উপাদান, যেমন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব, অর্থাৎ যার মধ্যে প্রাণ রয়েছে, এবং জড় উপাদান অর্থাৎ মাটি, জল, বায়ু ইত্যাদি, একে অপরের সঙ্গে অন্তঃক্রিয়া করে একটি স্থিতিশীল ব্যবস্থা গড়ে তোলে, তাকে বাস্তুতন্ত্র বলে। তাহলে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেছে? বিজ্ঞানী ট্যান্সলে। নেক্সট কোশ্চিন, বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি বা শক্তির প্রধান উৎস কি? উত্তর হচ্ছে সৌরশক্তি। মনে রাখবে, পৃথিবীর যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। কারণ সূর্যালোকের উপস্থিতিতেই উৎপাদকেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এই সৌরশক্তিকেই রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ খাদ্য হিসাবে তাদের দেহে সঞ্চিত থাকে, এবং পরবর্তীকালে সেই শক্তি উৎপাদক থেকে খাদক এবং তার পরবর্তী পর্যায়ে এই শক্তি স্থানান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কেমন? উত্তর উত্তর হলো একমুখী। কেন একমুখী? কারণ দেখো, একমুখী অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি সর্বদাই একমুখী হিসেবে প্রবাহিত হয়, অর্থাৎ সূর্য থেকে যে শক্তি আসে সেই শক্তি প্রথমে তৃণভোজী প্রাণীর মাধ্যমে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য হিসাবে মানে শক্তি সঞ্চয় থাকে উদ্ভিদের মধ্যে, সেটা প্রথমে তৃণভোজী প্রাণী এবং তারপর ধীরে ধীরে মাংসাশী প্রাণীর মধ্যে স্থানান্তরিত হয়। হ্যাঁ, তাই এটাকে বলেছে একমুখী, অর্থাৎ খাদক থেকে উৎপাদকের দিকে নয়, সর্বদাই শক্তি উৎপাদক থেকে খাদকের দিকে সঞ্চারিত হতে থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের বিখ্যাত 10% সূত্রটি কে আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে বিজ্ঞানী লেন্ডম্যান। তিনি কি করেছেন? তোমার হচ্ছে এই তোমার হচ্ছে 10% সূত্র আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, একটু ওয়েট করো, টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে। চলো তারপরে নেক্সট কোশ্চেন, সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে উৎপাদক। অর্থাৎ উৎপাদক কি? সাধারণত যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে তাদেরকে আমরা উৎপাদক বলি বা প্রডিউসার বলে থাকি, বা অনেক ক্ষেত্রে এদেরকে আমরা সবুজীয় বলে থাকি। কারণ কি? তারা নিজেরাই সূর্যালোকের উপস্থিতিতে মাটি, জল এবং বাতাস, কার্বন ডাই অক্সাইডের তোমার হচ্ছে সংমিশ্রণে, সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা গ্লুকোজ বা খাদ্য উৎপন্ন করে নিজের দেহে সঞ্চিত করতে পারে বলে এদেরকে উৎপাদক বলে। প্রিভিয়াস গৌড়বঙ্গ ইউনিভার্সিটির কোশ্চেন, যারা মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচিয়ে মাটিতে মিশে দেয় তাদেরকে কি বলে? উত্তর হচ্ছে বিয়োজক। তাহলে বিয়োজকের কাজ কি? বিয়োজক হচ্ছে, দেখো, কোনো একটা জীব মৃত, যখন ধরে নাও পড়ে রয়েছে কোনো একটা জীব, এবং তার মধ্যে যে খনিজ উপাদানগুলো রয়েছে সেগুলোকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে বিয়োজকদের বিশেষ ভূমিকা থাকে। যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কি করে, যে প্রাণীর দেহে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলোকে, সেগুলোকে কার্বন, নাইট্রোজেন ইত্যাদি মৌলে ফিরে সেগুলোকে মাটিতে ফিরিয়ে দেয়, এবং এইভাবেই কিন্তু চক্রাকারে শক্তি প্রবাহিত হতে থাকে। নেক্সট,
একাধিক খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? উত্তর হচ্ছে খাদ্য জাল। তাহলে কি দেখো, অনেকগুলো খাদ্য শৃঙ্খল, ধরো সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ধরে নাও সেটাকে কোনো ব্যাঙ, হ্যাঁ, তারপরে সে ব্যাংকে সাপ, সাপকে মরু। আবার এই যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল, যখন এরকম আরো একটা খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হবে তখন আমরা সেটাকে বলবো খাদ্য জাল। চারণভূমির খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? উত্তর হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে। যে খাদ্য শৃঙ্খল উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে ধাপে ধাপে তৃণভোজী এবং সবশেষে মাংসাশী প্রাণীর দিকে অগ্রসর হয় তাকে আমরা চারণভূমি খাদ্য শৃঙ্খল বা গেজিং ফুড চেইন বলে থাকি। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অর্থাৎ বিগত সালে এই কোশ্চিনটি এসেছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? উত্তর হচ্ছে মৃত জৈব পদার্থ থেকে শুরু হয়। মৃত জৈব পদার্থ থেকে শুরু হয়। নেক্সট, বাস্তুতন্ত্রে বাস্তুতান্ত্রিক যে পিরামিড, এই ধারণার প্রবর্তক কি? অর্থাৎ দেখবে পিরামিড অর্থাৎ ঠিক এই রকম আমরা দেখতে পাই। বাস্তুতান্ত্রিক পিরামিড ধারণার প্রবর্তক কে? ঐতিহাসিক হচ্ছে কি বলে, প্রবর্তক হলেন চার্লস এলটন। বিজ্ঞানী চার্লস এলটন হলেন বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রবর্তক। আচ্ছা, কত রকমের আমরা পিরামিড দেখতে পাই? পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যার পিরামিড, হ্যাঁ, একটা আমরা দেখতে পাই। আচ্ছা, জীবভরের পিরামিড এবং শক্তির পিরামিড। দেখো, জীবভরের পিরামিডকে বায়োমাসও বলা হয়ে থাকে। তাহলে আমরা পিরামিড অর্থাৎ বাস্তুতান্ত্রিক পিরামিডের কয়টি স্তর রয়েছে বা কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটে ভাগে। একটা হচ্ছে সংখ্যার পিরামিড, একটা জীবভরের পিরামিড এবং একটি শক্তির পিরামিড। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার পিডিএফ এ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে, হ্যাঁ, তাহলে তোমরা এই পিডিএফটি পাবে। নেক্সট, শক্তির পিরামিড সর্বদা কেমন হয়? উত্তর হচ্ছে সর্বদা ঊর্ধ্বমুখী। শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমরা লিন্ডম্যান এর তত্ত্ব দেখেছি 10% সূত্র, অর্থাৎ শক্তি ধীরে ধীরে কি হয়, শক্তির পরিমাণ কমতে থাকে। অর্থাৎ উৎপাদক যদি 1000 জুল শক্তি উৎপন্ন করে তাহলে পরবর্তী স্টেজে গিয়ে 10% অর্থাৎ 100 জুল শক্তি যাবে এবং তার পরবর্তী স্তরে গিয়ে কি হবে, 10 জুল শক্তি যাবে। অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকটা সরু হতে শুরু করবে। তাই শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটি বড় গাছের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড কেমন হবে? সংখ্যার পিরামিড হবে, মনে রাখবে, সর্বদা উল্টানো বা নিম্নমুখী। উল্টানো বা নিম্নমুখী। পুকুরে বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা কে পালন করে? উত্তর হচ্ছে ফটো প্ল্যাঙ্কটন। ফটো প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান অতি ক্ষুদ্র অনুবীক্ষণিক জীবদের ফটো প্ল্যাঙ্কটন বলে, যেমন শৈবাল। ঠিক আছে। স্থির জলের বাস্তুতন্ত্রকে অর্থাৎ পুকুর বা হ্রদে কি বলা হয়? উত্তর হচ্ছে লেন্টিক। লেন্টিক মানে কি? স্থির জল। যেমন পুকুর, হ্রদ, এই সমস্ত জায়গায় জলপ্রবাহ থাকে না, এগুলোকে স্থির জল বলা হয়ে থাকে। এই জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। তাহলে প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? লেটিক। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, জলাশয়ের একদম তলদেশে বসবাসকারী প্রাণীদের কি বলা হয়? উত্তর হচ্ছে বেন্থোস। দেখো, নদী, সমুদ্র বা পুকুরের একেবারে গভীর তলদেশে কাদার মধ্যে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদেরকে বেন্থোস বলা হয়, যেমন কি শামুক, ঝিনুক, কাঁকড়, স্পঞ্জ, তারা মাছ ইত্যাদি। জলে স্বাধীনভাবে সাঁতার কাটতে সক্ষম প্রাণীদের কি বলা হয়? উত্তর হচ্ছে নেকটন। নেকটন কি? দেখো, যে সমস্ত জলজ প্রাণী বেশ বড় আকারের হয় এবং যারা জলের স্রোতের বিপরীতে সম্পূর্ণ স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদেরকে নেকটন বলা হয়, যেমন তিমি, হাঙর, কচ্ছপ ইত্যাদি। নদী বা সমুদ্রের মিলনস্থলে কি ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়? বা নদী বা সমুদ্রের মিলনস্থলে, হ্যাঁ,
কি ধরনের বাস্তুতন্ত্র বলা হয়? দেখো, নদী এবং সমুদ্রের মিলনস্থল, সেই জায়গাটা হচ্ছে মোহনা। হ্যাঁ, এবং এখানে কি হয় দেখো, এই নদী এবং সমুদ্রের জলের যে মিষ্টি জল, নদীর জল মিষ্টি এবং সমুদ্রের জল নোনা জল, এর মিশ্রণের ফলে আমরা এখানে সর্বাধিক বাস্তুতন্ত্র অর্থাৎ ভ্যারাইটি অফ বাস্তুতন্ত্র আমরা লক্ষ্য করতে পারি। যেমন সুন্দরবনের বদ্বীপ অঞ্চল, হ্যাঁ, এখানে আমরা কিন্তু অনেক ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করতে পারি। মরু বাস্তুতন্ত্রে, মরুভূমির যে বাস্তুতন্ত্র, সেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত কত হয়? উত্তর হচ্ছে 25 সেমির কম এখানে বৃষ্টিপাত হয়। এবং মরুভূমির একটা বৈশিষ্ট্য, যেহেতু বৃষ্টিপাত কম হয়, তাই গাছ জল ধরে রাখার জন্য গাছের একটা নির্দিষ্ট অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যে এদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন হার কমানোর জন্য। ঠিক একইভাবে প্রাণীদের মধ্যে যেমন উট আমরা দেখতে পাই যে তাদেরও জল ধরে রাখার বিশেষ ক্ষমতা রয়েছে। একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। যেমন অ্যাকোয়ারিয়াম, এটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। কারণ কৃত্রিম বাস্তুতন্ত্র কেন? কারণ অ্যাকোয়ারিয়াম যে যে আমাদের রয়েছে, সেখানে কিন্তু আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে একে আমরা কৃত্রিম বাস্তুতন্ত্র বলি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট জলবায়ু বা উদ্ভিদের সমারোহকে কি বলে? উত্তর হচ্ছে বায়োম। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বায়োম কোনটি? উত্তর হচ্ছে সামুদ্রিক বা জলজ বায়ু, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, নেক্সট, সাভানা মূলত কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ? দেখো, মূলত কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ? উত্তর হচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্র। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী সঙ্গম স্থলকে কি বলা হয়? উত্তর হচ্ছে ইকোটন। এই কোশ্চেনটি পরীক্ষায় এসেছে। নেক্সট হচ্ছে, দেখো, আচ্ছা, ইকোটন অঞ্চলে জীববৈচিত্র্য বেশি হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর হচ্ছে এজ এফেক্ট। এই ঘটনাকে বলে এজ এফেক্ট, এবং এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে আজকের ভিডিওতে আমি 25টি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেগুলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ভ্যালু অ্যাডিশন কোর্স অর্থাৎ ভিএসসি পরিবেশবিদ্যা বিষয়ক সাবজেক্টের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে। তোমরা যদি পিডিএফটি পেতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরের সঙ্গে বা হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে, তাহলে তোমরা পিডিএফটি পাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।